আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। প্রিয় চট্টলাবাসী, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজকে আমাদেরকে এখানে দাঁড়াবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। এই চট্টগ্রাম দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। এই চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের আওয়াজ এবং আহ্বান, স্বাধীনতার ঘোষণা সারা দেশবাসী বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছে। এই চট্টগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগ চত্বরে যারা বাজার বসিয়েছিল তাদের দুঃস্বপ্নকে তছনছ করে দিয়েছিল। হেফাজতে ইসলামের আহ্বানে এই চট্টগ্রাম আরো গর্বিত। বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যি আপনারা ভাগ্যবান। এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথাও থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুয়া বলতে নাই, আরে নিজের ছেলে কানা হলেও তো পদ্মলোচন। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে এপিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন। আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ সমর্থন দিবে, প্রশংসা করবে। জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।
ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না? হ্যাঁ, 9 ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য ভালো মানুষ পাশে রাখুন, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের থাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা চেয়েছিলাম জনগণের সকল সমস্যার সমাধান সংসদে হোক, সরকার চায়নি। আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না, এতগুলো মানুষকে ত্যাগ স্বীকার করে এখানে আসতে হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন। আমরা সেদিনে বলেছিলাম সংসদে কথা বলতে মাননীয় স্পিকারের অনুমতি প্রয়োজন হয়, মাননীয় স্পিকারের রুলিং এর প্রয়োজন হয়। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি, জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব, সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না, সেখানে মন খুলে কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কি ফয়সালা দেবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে, তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা আলোচনা সংসদে করব না উত্তেজনা বৃদ্ধির জন্য, আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। এটি আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব। কিন্তু যদি আমাদেরকে এই আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে মনে রাখবেন মুষ্টিমেয় বিজিবি, যাদের হাতে সরকারের দেওয়া অস্ত্র আছে, তাদের পাশে আজকে যেভাবে হাজার হাজার জনগণ নিরস্ত হয়ে বুক পেতে দিয়ে নিজের সীমানা রক্ষার জন্য এগিয়ে গিয়েছে, 18 কোটি মানুষ এইভাবে কারো হাতে বাংলাদেশ ইজারা দেবে না। এই 18 কোটি মানুষের 36 কোটি হাত বাংলাদেশকে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পাবে না। আমরাও গাদ্দারি করলে জাতি আমাদেরকেও ক্ষমা করবে না। আমরা জাতিকে কথা দিয়েছি, কথা দিচ্ছি, আমরা জাতির সাথে আমরা গাদ্দারি করব না ইনশাআল্লাহ। জীবনের বিনিময় হলেও আমাদের দেওয়া কথা আমরা রক্ষা করব। সম্মানিত বন্ধুগণ, জনগণ আশা করেছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশের কোন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয় নাই, হয়তোবা চিটাগাঙ্গে বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি এখানে চালু আছে। রেট কি বেড়েছে না কমেছে? এই চাঁদাবাজ কারা জনগণ কি জানে না? জনগণ কি চিনে না? মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই।
বলে যাচ্ছি, বলেই যাব। এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? আমাদের পরিষ্কার কথা, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে যেভাবে 96 সালে নিজেরাই শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাশ করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবেন। ভালোই ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দিবেন না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় থাকতে চাই, আমাদেরকে থাকতে দিন। আমাদেরকে সুড়সুড়ি দিবেন না, নতুন করে সুড়সুড়ি দেওয়ার কিছু নেই। হুমকি ধমকি দিবেন না। মাঝে মাঝে হুমকি ধমকি দেওয়া হয়, জেলের ভয় দেখানো হয়। ফাঁসিকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। দেশ এবং জনগণের জন্য ফাঁসি বরণ করতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য জীবন দিতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য একবার নয় বারবার জেলে যেতে হয় প্রস্তুত। কিন্তু এই জেলের তালা স্থায়ী নয়, চাবিওয়ালাও স্থায়ী নয়। তালাও পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। একদল ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। আমরা চাই না একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জনগণের ক্ষতি আপনারা করুন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন, তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। চট্টলাবাসী জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমার বিবেচনায় বর্তমান চলমান রাজনীতির তিনি হচ্ছেন সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি বলেছেন, দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে যদি আরেকটি বিপ্লব করতে হয়, সেটা হবে ইনশাআল্লাহ বীর চট্টলা থেকে। আপনারা সূচনা করতে রাজি আছেন? দেশের জন্য আরেকবার বুক পেতে দিতে রাজি আছেন? আমরাও ঢাকা থেকে আপনাদের সাথে চলে এসে রাজপথে একাকার হয়ে একসাথে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে আজকে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। যারা এভাবে সত্যের সঙ্গে পাঞ্জা লড়বার চেষ্টা করবে, এভাবে এই জমিন থেকে তারা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি স্মরণ করছি, এই চট্টগ্রামের মাটি থেকে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের যে আজান উচ্চারিত হয়েছিল, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির কণ্ঠে 2013 সালের শাপলা চত্বরে বাংলার দামাল সন্তানেরা রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ভিত রচনা করেছিল। সেই শাপলা চত্বরের বীর শহীদানদের কেন্দ্রভূমি হাটহাজারী এবং এই উম্মতের আলেম সমাজের অন্যতম প্রাণ কেন্দ্র চট্টগ্রামবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আজকে বাংলাদেশ সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাই। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যথাযথ যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। আমরা যৌক্তিক ভাষায় আমাদের কথা বলবো, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করব। 2024-এর জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারগুলোকে এই বাজেটে সম্মাননা জানানো হয়েছে এবং শহীদ পরিবারদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। তবে সেই সাথে বলতে চাই, 2024-এর বিপ্লবের
ভিত রচিত হয়েছিল, পাটাতন রচিত হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। সেই শাপলার বীর শহীদ পরিবারদেরকেও একই সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা এবং স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে প্রমাণ হবে আপনারা প্রকৃত অর্থে ইসলাম, মুসলমান এবং মদিনার ইসলামের যে কথা বলেন, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে ব্যক্তিকেও সম্মান জানাই, আর বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছে। আমরা সবিনয় অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী, আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আক্রমণ উৎপাদন করেন। বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্যের পয়েন্ট হলো, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে দিল্লির দাসত্ব এবং গোলামীর শৃঙ্খলকে ভেঙে 2024 সালের জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে, আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব, তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে, বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। আমার সর্বশেষ বক্তব্য, আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশের জন্য ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার সর্বশেষ এজেন্ডা হিসেবে বিজেপির একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে তাদের কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি বাংলাদেশে এসে 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে 160 কোটির এক আকাশ আর এক বাতাসের গান গেয়েছেন। গল্প মনে পড়ে যায়, ছোটকালে আমরা পড়েছিলাম, কুকুর এসে, শৃগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শৃগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শৃগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন,
আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শ্রীগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আসেন, 140 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব। কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আমরা বলতে চাই, সেই মুসলিম শাসন আমলের আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান সহ, কাশ্মীর সহ, স্বাধীন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ জুড়ে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চান, যদি মুসলমানদের স্বার্থকে যদি আপনারা গিলে খাওয়ার চেষ্টা করেন, গোটা উপমহাদেশ জুড়ে মুসলিম জাগরণ হবে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসতে চায়, সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং 24 জুলাই বিপ্লবের ভিত্তিতে 47, 71, 24 চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার চলমান সংগ্রাম ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করতে প্রস্তুত থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীন ভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই, কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংককে নতুন করে ইসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না। আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যে আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে
পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে এসেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে, এবং আমরা গতকালকে এই মৌলভীবাজারে সীমান্তে আবার একজন বাংলাদেশি হত্যার খবর পেয়েছি। ফলে উনি এসে যেই সুসম্পর্ক এবং বন্ধুত্বের কথা বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। 1947 সালে এই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলা স্বাধীন সার্বভৌম হবে। 1971 সালে এই ফয়সালা হয়ে গিয়েছিল। 2024 সালে পুনরায় আবার ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, বাংলাদেশে কারোর সাথে বাংলাদেশ আপোষ করবে না, মর্যাদা এবং ন্যায় নীতির ভিত্তিতেই বাংলাদেশ সকলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে এটাই অনুরোধ, এটাই আহ্বান নিয়ে এসেছি যে 11 দলীয় ঐক্য মাঠে আছে, জনগণের সাথে আছে, এবং আমাদেরকে প্রথম থেকেই, শুরু থেকে এই নতুন গজিয়ে ওঠা স্বৈরতন্ত্রকে ঠেকিয়ে দিতে হবে। সরকারকে সর্বস্তরেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রামে কারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে চেয়েছিল, আপনারা সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। এরকম প্রত্যেকটি জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা যাবে, দুর্নীতি স্বৈরাচারের পক্ষে যারা যাবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রত্যেকটা মন্ত্রীকে জবাবদিহিতার আনতে হবে। সেই দায়িত্ব আমরা সংসদে পালন করব, এবং আপনারা যারা মাঠে আছেন, জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকেও সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সরকারের হাতে খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে চট্টগ্রামের মানুষকে যিনি শান্তির পথে আহ্বান করেছিলেন, ইসলামের বাণী ছড়িয়েছিলেন, যাকে অন্যায়ভাবে হাসিনা খুনি সরকার আল্লাহর দরবারে শহীদ হিসাবে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, আমাদের প্রিয় সাইদি সাহেব, উনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, যেই কথাগুলা চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনো দিবারাত্রি শানিত হচ্ছে। উনি বলেছিলেন, बर्बाद गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है, गुलिस्ता की हर शाख में उल्लू बैठा है, फिर अंजाम गुलिस्ता के लिए क्या होगा। उन्हें বলেছিলেন এই ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচায় যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুতুম পেঁচা বসেছে। তাহলে আমার এই সুজলা সুফলা সোনার বাংলার কি হবে? এই হুতুম পেঁচারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহাই দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসীর মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের মোড়ক নিয়ে, কেউ আবার মা বাপের সিম্প্যাথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে।
শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্পেথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যেই জিয়াউর রহমান বলেছিলেন ওই রিভল্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছিলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি একদিকে বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই রাজনীতি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী স্লোগান তুলে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতের হায়দ্রাবাদের মতন আরেকটি তাবেদার রাষ্ট্র বানানোর কার্যক্রম চালাচ্ছে। শুনে রাখুন, বাংলাদেশের তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ। শহীদ ওসমান হাদি বলেছিলেন বাংলাদেশের মানুষ তোমরা দরকার হয় ঘাস খাও, তারপর অস্ত্র বানাও, আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক মুক্তিযুদ্ধের বয়ান হয়েছে, সময় এসেছে অগ্নি পরীক্ষার। কারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, কারা ব্যাংক রক্ষা করবে, কারা বাংলাদেশের জনগণকে রক্ষা করবে, জাতির সামনে প্রতিদিন সত্যের আলোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের সময় 3টি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশে যারা বলতে চায় ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন, আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনে অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা বুঝে পাব, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতারে ফেলানির আর কোন লাশ ঝুলবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে থাকবো। ভারত তুমি কান খুলে শুনে রাখো, আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। গণতান্ত্রিক ভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শেষ কথা, তারা এসেছে। এই যে বাজেট হলো, এটা কোনো বাজেট নয়, এটা দলীয় নেতা কর্মীদের একটি গ্যাজেট, যেই গ্যাজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি করতে চাচ্ছে বাংলাদেশে। এটা হাওয়া ভবনের যারা
কতগুলো ব্যক্তির একটা গ্রুপ যাদের হাওয়া ভবনকে তারা বৈধ করার জন্য, বাংলাদেশে ডাবল ডিজিটের দুর্নীতি করার জন্য জনগণের উপর একটি বৈষম্যের বাজেট আমাদেরকে চাপিয়ে দিয়েছে। আপনারা মাঠে ঘাটে সর্ব জায়গায় সতর্ক থাকবেন। এই বাজেটকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই বাজেটে আবু সাইদের রক্ত নেই, এই বাজেটে শহীদ ওয়াসিমের রক্ত নেই, এই বাজেটে শহীদ বুকদের রক্ত নেই, যেই বাজেটে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই বাজেটকে আমরা ধিক্কার জানালাম। সাথে সাথে বাংলাদেশের জনগণকে কর্মসংস্থান বুঝিয়ে দেওয়ার জন্য, ভারতীয় সেবাদেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, হাওয়া ভবন থেকে বেরিয়ে আসার জন্য, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি রুখার জন্য, একটি সাম্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই যে নির্বাচনী জোট, সেটা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে হয়েছি। রাজনৈতিক লড়াই চলবে। ভারত বাংলাদেশের যে সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুশিন বন্ধ হবে, নদীতে পানি আসবে, আমার বেকার ভাইয়েরা চাকরি বুঝে পাবে। যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়, এই যে চট্টগ্রামে রিভল্ট ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার রিভল্ট ঘোষণা করলাম। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকে যাবে। চট্টগ্রামের জয় হোক, বগদাদের জয় হোক, বাংলাদেশের মানুষের জয় হোক, বাংলাদেশের ইসলামের জয় হোক, বাংলাদেশের সার্বভৌমত্বের জয় হোক। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমতায় গিয়েছেন আর ওসমান হাদির হত্যার বিচার করবেন না, তা হতে পারে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আমরা জামাত ইসলামী বলেছিলাম, গণভোট একদিনে হবে, জাতীয় ভোট আর একদিনে হবে। আমাদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে আমরা একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট মেনে দিলাম। গণভোটে বাংলাদেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। আর ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা পেয়েছেন 49% বা 50%। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের রায় মানবেন, জুলাই গণ অভ্যুত্থানের জন্য গণভোট মানবেন না, তা হতে পারে না। আমরা মেনে নেব না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য 33টা রাজনৈতিক দল যৌথভাবে সংসদের দক্ষিণ প্লাজায় দস্তখত দিয়েছে। আর এখন আমাদেরকে সংবিধান শিখায়। একটু চান্স দেন না, পার্লামেন্টের সংবিধান কাকে বলে আপনাকে বুঝাই দেন। আপনি কোন সংবিধানের বদলে ক্ষমতায় এসেছেন? আপনি জুলাই সনদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাই জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে, আর গণভোটের রায় বাস্তবায়িত করতে হবে। যেমনে তেমনে সরকার চালাবেন তা হতে পারে না। প্রিয় ভাই সব চট্টগ্রামবাসী, আপনারা তৈরি থাকুন। কোন অবস্থায় চট্টগ্রামের মানুষ অন্যায়কে কোনোদিন মেনে নেয় নাই। আর সিটেঙ্গলের মানুষদের একবার যদি জাগিয়ে উঠি, যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা এনেই ছেড়েছি। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে হয়েছে, তাই চট্টগ্রামে যদি আমরা জেগে উঠি, আমাদের আন্দোলনকে কেউ দাবাইতে পারে না। প্রিয় ভাই সব নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পার্লামেন্টে আছি, কথা বলতে দিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা কিছুই মেনে নেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টলা জিন্দাবাদ। প্রথমেই একটা সুসংবাদ দিয়ে শুরু করব। একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীর ইতিহাসে কোন সরকার এত কম সময়ের মধ্যে এত অজনপ্রিয় এবং এত মাত্রায় ঘৃণিত হয় নাই। বিশ্ব রেকর্ড হয়ে গেছে। আজকে আমার বক্তব্যের সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট। এই 5 মিনিটে এই ঘৃণিত সরকারের কোন বিষয় নিয়ে বলবো আমি বুঝে উঠতে পারছি না। 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি, লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইসলামী ব্যাংক দখল, ক্যাম্পাস দখল, ক্রিকেট বোর্ড দখল, মিডিয়া দখল, এলপিজির দাম বৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনা ভোটে প্রশাসনে দলীয়করণ, নতজানু পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, জখম, অবাস্তব উচ্চবিলাসী বাজেট, তাদের মুনাফিকি বেঈমানি, নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অপপ্রচার। 5 মিনিটে কোন বিষয় নিয়ে বলবো? চিন্তা করে দেখলাম যেই সব বিষয়ের নাম খালি বলেছি, পূর্ববর্তী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও এই সকল বিষয় নিয়েই আমাদের প্রতিবাদ করতে হয়েছে। অতএব সেই পূর্ববর্তী জালেম আওয়ামী লীগের জায়গা নতুন জালেম বিএনপি নিয়ে নিয়েছে। কোন পার্থক্য আছে? পার্থক্য দেখা যায়? একটা পার্থক্য আছে। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, বিএনপি রয়েছে কার্ড বন্ধু। তারা কথায় কথায় খালি কার্ডের ঘোষণা দেয়। মনে রাখবেন, ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না ইনশাল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের এই চট্টগ্রাম বিভাগে একজন বড় নেতা আছে, শিলংয়ে দীর্ঘদিন গুপ্ত ছিল, চিনেন নাকি? পবিত্র সংসদে দাঁড়িয়ে ওনার 4 গাড়ি আর 4 ড্রাইভারের হিসাব দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিতে পারেন না। শিলংয়ে গুপ্ত থাকা অবস্থায়ও তার অর্থ ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। জনগণ একদিন হিসাব নেবেন। ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। সেই খুশিতে গতকালকেও সীমান্তে একটি হত্যা হয়েছে। সেই খুশিতে গতকাল ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার বাংলাদেশে পা রেখে ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ নিয়ে 160 কোটি মানুষের নতুন মানচিত্র করতে চায়। নতুন হাই কমিশনার একই আকাশ, একই বাতাস, একই সীমান্তের গল্প শোনাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার ফলাফল হিসেবে শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। নতুন জালেমকে নিয়ে যেই এক আকাশ, এক বাতাস, এক সীমান্তর স্বপ্ন দেখছেন, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দিল্লিতে না পালালেও শিলং আর লন্ডনে পালিয়ে যাবে।
ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত হবে না। গণভোটের জনরায়ের আলোকে এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এটা বীর চট্টলার থেকে হুঁশিয়ারি। আন্দোলনের জন্য প্রস্তুত? নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 20 বছর ক্ষমতার বাইরে থাকার পরে আমাদের ধারণা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতৃত্বে যারা আজকে যে সরকার গঠিত হয়েছে তারা তাদের অতীত ভোগান্তি থেকে শিক্ষা নেবেন অথবা নিয়েছেন। কেন তারা এত লম্বা সময় ক্ষমতায় আসতে পারেন নাই, কি কি ভুলের কারণে বাংলাদেশ গত 20টা বছর স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে মানচিত্রে একটা ভ্যাসেল স্টেটে পরিণত হয়েছিল, কি কি কারণে বাংলাদেশের জনগণ গত 17 বছর আপনাদের নেতৃত্বে ডাকা আন্দোলনে মাঠে নেমে এসে অংশগ্রহণ করে নাই। আমাদের ধারণা ছিল আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ 2006-এ যেখান থেকে আপনার কম্পিউটার সুইচ অফ করেছিলেন সেই বাংলাদেশ 2026-এ নাই। আমরা ধারণা করেছিলাম আপনাদের ফোনের অ্যান্ড্রয়েডের এবং আইফোনের iOS আপডেট হয়েছে, কিন্তু আপনাদের মন্ত্রীদেরকে দেখে বোধ হচ্ছে 2006 সালে আপনাদের যেই কম্পিউটার বন্ধ করে আপনারা গ্যারেজে রেখে গিয়েছিলেন সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি পড়েছে ওটা আর মুছেও সংশোধন করা যাচ্ছে না। 2006-এর পরের বাংলাদেশ 26-এ যে ওসমান হাদির বাংলাদেশে পরিণত হয়েছে, শহীদ ওয়াসিমের বাংলাদেশে পরিণত হয়েছে, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে পরিণত হয়েছে, আপনারা সেই নারী নক্ষত্রের খবর বুঝতে পাচ্ছেন না। আমাদের সীমান্ত প্রহরীদের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের খাইসলত বদলায় নাই। এবং মাথায় রাখবেন, আপনাদের খাইসলত যদি না বদলায়, আওয়ামী লীগেরও কিন্তু লেজ সোজা হয় নাই 17 বছরে। আমরা জানি লেজ কিভাবে সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন না গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির বাইরে এসে অসুন্দর বিশৃঙ্খল রাজনীতির পথে হাঁটতে, যেটা আপনার জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো কল্যাণকর ঘটনা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা গত কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জানে কাকে দিয়ে কাকে খুন করানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো দেখলাম না চিঠি লিখে ভারতের কাছে ব্যাখ্যা চাইবার জন্য যে মমতা এবং অমিত শাহ মিলে ওসমান হাদির হত্যাকারীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে তার ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে। তাহলে আমরা একই জিনিস দেখেছি গত 17 বছরে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কথা বলা না যায়, স্বাধীন এবং আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে তার পরিণতি কি হতে পারে। কিন্তু আমরা ধারণা করেছিলাম আপনারা শিখবেন, আপনারা লেসন লার্ন করবেন এবং জবাবদিহিতা চাইবেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংসদ এবং সংসদের বাইরে সরকারি দলের নেতারা, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো ব্যাখ্যা চায় নাই। আমরা সংসদ বসছে, এখন চলমান আছে, বাজেট অধিবেশনে আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বদলে যিনি সকল বিষয়ের মন্ত্রী সেই ডেপুটি প্রাইম মিনিস্টার যেন কথা বলেন। বাংলায় না পারলে সংবিধান খুঁজে বের করেন কোন ধারার বদলে মমতাকে এবং দিল্লিকে চিঠি লেখা যায়। তেমন একটা ধারা সংবিধান খুঁজে বের করতে পারলে আমরা বুঝবো আপনারা স্বাধীনতার পক্ষে সংবিধান পড়েন, আপনারা আজাদির পক্ষে সংবিধান পড়েন, আপনারা ইনসাফের পক্ষে সংবিধান পড়েন, আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে এই সংবিধান বোঝার চেষ্টা করছেন। যদি না করতে পারেন আমরা ধরে নেব
আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। আপনাদের মন্ত্রী মিনিস্টার নেতারা অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরও দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না, এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায় কাজে কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কথা বলেন না, খুবই চুপচাপ থাকেন, কিন্তু যে কটা বলছেন সেই কথাগুলোর সাথে আমরা কাজের মিল খুঁজে পেতে চাই। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সামনে বলছেন রাজনীতি করবার কারণে, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের কারণে, শিক্ষক নিয়োগের কারণে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কিভাবে আপনার ধান কাটা ভিসি চারপাশে বসেছিল আপনার অ্যাপয়েন্টেড। অতএব এই কথা কাজের অমিলের থেকে আমরা কথা কাজে মিলের রাজনীতি দেখতে চাই, এবং এই মিলের রাজনীতি হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানের রাজনীতি। এটাই হচ্ছে জুলাই সনদের সংস্কার বিচারের রাজনীতি। এটাই হচ্ছে নাইম হাসান জাতীয় ক্রিকেটাররা যারা চট্টগ্রামে গুমের শিকার না হয় সেই রাজনীতি। এবং আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশে সফল হোক, এবং সবাইকে সেই রাজনীতির পক্ষে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। কিছু দূর পিছনে গেলেই পাবেন চট্টগ্রাম জামে মসজিদ। এটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশে অনেক বড় বড় মসজিদ আছে, কোন মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই। কিন্তু এই মসজিদ বানানোর পর থেকে অদ্যাবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে পরিচালনা হয়ে আসছে। আমি কালকে জুমার নামাজে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা জরাজীর্ণ অবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিছু মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছিল। এখন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে গত 15-20 বছর। আমাদের মধ্যে নাই নীতি, না নৈতিকতা, না সুশাসন, এবং মানবতার বিরুদ্ধে আমরা সদা সর্বদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটাতে একমত আছেন? একটু সবাই হাত তুলে দেখান না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আরামে আছেন। আবার এখন মেঘ এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ঈমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হইতে হবে, কিভাবে মুনাফিক হইতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হইতে হবে, কিভাবে সুদখোর হইতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না।
তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাহিরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দেখছেন। সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিংয়ে বৃষ্টি নেই। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি কথা বলবো। আমার কোনো চাকরের প্রয়োজন নাই। নিজকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশের দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আপনি নতুন ভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না। কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুবর্ণ, কালকে বোধহয় দেখেছেন, এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে সবাই মিলে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। সুগন্ধু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে, তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছ না, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোনো লোক আগে যায় নাই, মুসলমানরাই আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোনো অবদান নাই। যেহেতু সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমি আর বেশি সময় নিতে চাই না। আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে, আমরা যে সংস্কার চাই, এটা শফিকুর রহমান সাহেবকে আরো শক্তিশালী করার জন্য না, বা আমাদের বিরোধী দলীয় প্রধান হুইপকে আরো বেশি ক্ষমতাশালী করার জন্য না। আমরা চাচ্ছি আপনাদের ক্ষমতা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।
এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে পুলিশেরও প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনে সবাই তো ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে, তাহলে ওদের রেখে লাভ কি? আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করব যারা আজকে এখানে এসেছেন আপনারা কথাগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, যেখানে যান সবাইকে বলবেন আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। আমি তো একটা মিটিংয়ে বলেছি তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, 2 বার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তাহলে যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য, এটা কোনো জমাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন? চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে দস্তখতটা করেছি সেই দস্তখতটা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে। কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি তারা কি করছে না করছে সেটা দেখা, জনগণের বিষয় দেখা তাদের দায়িত্ব না। তাদেরকে আপনি দুর্নীতিগ্রস্ত করছেন, কারণ যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে 1/3 অশিক্ষিত, আর 1/3 হলো লুটেরা, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে প্রেমপ্রীতি করছেন। দরকার হবে না, আমি শেষ করতেছি। যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা, জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে, তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন, যাকে যেখানে পান ধরেন। এখানেও যদি কোনোখানে পান তাদেরকে ধরেন, হাত পা গুঁড়া করে দিয়ে থানায় সোপর্দ করেন। এরা হলো দেশের শত্রু, জনগণের শত্রু। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের একটা নীতি আছে, নৈতিকতা আছে, আপনারা দেশে সুশাসন চান। এর বাইরে যারা আছে, যারা এগুলি বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে যারা এখানে মেহমান, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন দলের মেহমান,
সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিএনপির দিকে তাকালে খুব করুণা হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আজকে জামাত ইসলামী, লেবার পার্টি, আমরা হচ্ছি আপনার প্রধান শত্রু। আপনাদের নেতা কর্মীদের মুখের কথাই মনে হচ্ছে দীর্ঘ 27 বছর জামাত ইসলামী বিএনপির সাথে একত্রে আন্দোলন সংগ্রাম সরকার গঠন করেছে। আমরা 20 বছর একত্রে কাজ করেছি। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর কাজ করেছি। তারেক রহমানের সাথে 6 বছর এই মিডিয়ার কৌশলে ভিডিও কলের মধ্য দিয়ে তার বক্তব্য বিবৃতি দেখেছি, কিন্তু সামনে দেখি নাই। তিনি বাংলাদেশে আসার পরে তার যে অবস্থা, এতে আমরা